আসসালামু আলাইকুম সুধী দর্শকবৃন্দ, এনএন টেলিভিশনের নিয়মিত ফ্রেম অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের বিষয় হচ্ছে বাংলাদেশ ও নতুন প্রজন্ম। এই বিষয় নিয়ে আজকে আমরা বসছি দুজন সমালোচকের সাথে নিয়ে। আমার ডান পাশে যিনি বসে আছেন এবিএম সালেউদ্দিন, অত্যন্ত সুকৌশলী একজন সমালোচক, কলামিস্ট, সাহিত্য গবেষক। আজকে আপনাদের মাঝে উপস্থাপন করতে পেরেছি। সে সুদূর প্রসার নিউ ইয়র্ক থেকে আসছেন এনএন টেলিভিশনের আপনাদের উদ্দেশ্যে। আমার বাম পাশে আছেন মাজার আলম কিসলু, প্রকাশক ও গবেষক, সংস্কৃতিমনা ব্যক্তি। আমরা আপনাদের মাঝে তাকে আনতে পেরেছি, এই জন্য আমরা গর্বিত। দুজন জ্ঞানী মানুষকে আজকে নিয়ে বসতে পেরে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি ভালো, আপনি কেমন আছেন? আমরা অত্যন্ত ভালো, আমি ভালো আছি ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ এবং এনএন টেলিভিশনের কলাকুশলী সবাইকে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মাঝে আসার জন্য। আমাদের দর্শক আজকে আপনাদের অনেক মূল্যবান তথ্য পাতিত্ব নিয়ে আপনাকে ধন্যবাদ। আমরা এই এনএন টিভির সামনে এসে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। আমি আমাদের প্রথম প্রশ্ন নিয়ে যাব এবিএম সালেহ ভাইয়ের কাছে। আমাদের 26শে মার্চ অর্জিত স্বাধীনতার কিছু আলোচনা করার জন্য। অনেক ধন্যবাদ শাহ আলম ভাই। আমরা যেই সময়ে, যেই অবস্থানে এখন আমরা আছি, এই যে সময়, ঠিক এরকম একটি সময়, এই দিনে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামের যে একটি দেশ হবে, এই দেশের জন্য লক্ষ লক্ষ মানুষ প্রাণ দেবে, প্রাণ দিতে হবে। সেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বাধীনতার জন্য, মুক্তির জন্য এই দিনে একটি ডাক এসেছিল, যে কারণে 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। 1971 25শে মার্চ সেই কালো রাতে যখন পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর হামলা চালানো হয়, তারপরে এই অঞ্চলের তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষের ভিতরে একটা উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। মানুষ দিক বিদিক শূন্য হয়ে যায়, কারণ আমাদের রাজনীতিবিদেরা আত্মগোপনে চলে যান। ঠিক সেই সময় 25শে মার্চের যে ভয়াল অন্ধকার, ঘোর অমানিসা, সেই কাটতে না কাটতে ভোরের সূর্য যখন উঠবে, সেই গহীন পাহাড়ের ভেতর থেকে একটি কণ্ঠ ভেসে উঠল, এবং সেই কণ্ঠটার মূল যে আহ্বানটি ছিল সেটি হচ্ছে যে আর কোনো আন্দোলন নয়, এখন শুধু প্রতিরোধ, এখন গো হেড, এখন আমরা আমাদের সশস্ত্র মুক্তিযুদ্ধে আমরা অংশগ্রহণ করব। এবং একটি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আজকে মহান স্বাধীনতা দিবস। এই দিবসে আপনাকে, এনএন টেলিভিশনের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি। এবং সেই সঙ্গে আমাদের এই স্বাধীনতার জন্য লক্ষ লক্ষ মা বোনের যে প্রাণহানি হয়েছে, শহীদ হয়েছে, সেই মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে অদ্যাবধি 24-এর গণ আন্দোলন পর্যন্ত, বিপ্লব পর্যন্ত যত রক্ত ঝরেছে গণতন্ত্রের জন্য, স্বৈরতন্ত্রকে বিদায় করার জন্য, ফ্যাসিজমকে বিদায় করার জন্য যে পরিমাণ আত্মাহুতি দিতে হয়েছে, সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমি সত্যিই খুব নিজেকে ধন্য মনে করছি যে আমি আমার মাতৃদেশে, আমার জন্মভূমিতে এবছর স্বাধীনতা দিবস পালন করতে পারছি। ধন্যবাদ আপনাকে, চমৎকার। এই যে অনুভূতিগুলো আছে
এটা সাধারণ মানুষের জানার দরকার 26শে মার্চ কি। আমি আমার আরেক অতিথি কৃষ্ণ ভাইয়ের কাছে আসতে যাচ্ছি। আজকে স্বাধীনতা দিবস, এটা সম্পর্কে আপনি একটু যদি আলোকপাত করতেন। ধন্যবাদ শানম ভাই। আমরা আজকে স্বাধীনতা দিবস, এই প্রজন্ম তো অনেকেই জানে না স্বাধীনতা দিবস কি। এই দেশ, আমরা জানি এই দেশ হচ্ছে একটা ভারত উপমহাদেশ ছিল। এটা একটা দেশ ছিল, ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ। 47 সালে এই ভারত এবং পাকিস্তান দুই ভাগে বিভক্ত হয়। পাকিস্তানের দুটো অংশ ছিল, একটা হচ্ছে পূর্ব পাকিস্তান আর একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান। আমাদেরটা হচ্ছে পূর্ব পাকিস্তান। আমাদের এই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মাঝখানের দূরত্ব হচ্ছে প্রায় 1200 কিলোমিটার, 1200 মাইল। তো ইতিহাস থেকে আমরা জানতে পারি যে কোনো একটা সময় পশ্চিম পাকিস্তান থেকে হচ্ছে পুরো পাকিস্তানটাকে নিয়ন্ত্রণ করা হতো এবং আমাদের পূর্ব পাকিস্তানটা ছিল হচ্ছে অনেকটা কৃষি নির্ভর, এবং পশ্চিম পাকিস্তান থেকে যে তারা নিয়ন্ত্রণ করত, তারা দেখা যাচ্ছে যে অনেক কিছু কৃষি নির্ভর হওয়ার কারণে এখানে কৃষির যে পণ্যগুলো এখানে আবাদ করতো, এখানকার আপামর জনগণকে ব্যবহার করে তারা হচ্ছে এখানে বিভিন্ন পণ্য আবাদ করে এই ফসলগুলোকে আবার তারা নিয়ে যেত। কিন্তু নিয়ে যে পশ্চিম পাকিস্তানে যে ইন্ডাস্ট্রিগুলো ডেভেলপ করেছিল সেই ইন্ডাস্ট্রিগুলোতে সেগুলো ব্যবহার করতো, কিন্তু পূর্ব পাকিস্তানে কোনো ইন্ডাস্ট্রি বা কোনো এরকম শিল্প গড়ে ওঠেনি। এবং তারা যে হচ্ছে এই যে গ্রামীণ জনপদ, তারা যে এই শস্য উৎপাদনে তাদেরকে যে নিয়োগ করতো, নিজেদেরকে বিলীন করতো, তাদের যে হিস্সা, তাদের যে চাহিদা, এটা তারা কখনোই এদেরকে পূরণ করতো না এবং বঞ্চিত করতো। এটা হচ্ছে ধীরে 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 এই ক্ষোভটা থেকেই হচ্ছে তাদের মধ্যে একটা স্বাধীনতার চেতনা উদ্বুদ্ধ হয়। এবং যখন তারা চেতনা উদ্বুদ্ধ হয়ে নিজেদেরকে স্বাধীন করার জন্য চিন্তা ভাবনা করছিল, তখনই এই 25শে মার্চ কালো রাতে এবং সালেউদ্দিন ভাই বললেন আর কি যে ঘটনাগুলো, তারা পাকিস্তানিরা বর্বরচিতভাবে এই দেশের সাধারণ মানুষের উপর, এদেশের সশস্ত্র বাহিনীর উপর, পুলিশ প্রশাসনের উপর আক্রমণ চালায়। এবং এই 26 তারিখ আর যখন এই এলাকার এই জনগোষ্ঠীর যখন পিঠ ঠেকে যায়, তখন তারা এই দেশকে স্বাধীন করার জন্য এই 26শে মার্চ হচ্ছে স্বাধীনতার ঘোষণা দেয়। এবং তারপর থেকেই শুরু হয় মুক্তিযুদ্ধ, এই দেশকে স্বাধীন করার যুদ্ধ। ধন্যবাদ, খুব সুন্দর। আসলে সত্য উদ্ঘাটন করতে গেলে আমাদের এই সংক্ষিপ্ত আলোচনায় হয়তো আপনাদেরকে বুঝাতে পারবো না আমরা, বৃহৎ আলোচনা ছাড়া। এই দুজন অত্যন্ত অভিজ্ঞ মানুষ, এই বিষয়ে আমরা হয়তো তাদেরকে সংকুচিত করে ফেলি এই সংক্ষিপ্ত আলোচনায় এনে। তা আমি সালেবের কাছে আরেকটা প্রশ্ন রাখতে চাই। এই বর্তমান প্রজন্ম এই স্বাধীনতা দিবস, বিজয় দিবস, এগুলোর সম্পর্কে এখনো অনেকেই অনভিজ্ঞ। আমরা মাঝে মধ্যে দেখি প্রশ্ন করলে তারা উত্তর দিতে পারে না। এই যে একটা মানে আমাদের স্বাধীনতা বা ভাষাগত বা বিজয় দিবস, এইগুলোর প্রতি এত অবজ্ঞা কেন? এক্স্যাক্টলি, সেটি হচ্ছে যে এই যে প্রশ্নটা, যেটি আপনার জানার অবজ্ঞা থাকে কেন, আপনার ভিতরে যে অনুরণিত হচ্ছে, সেটি কিন্তু আমাদের অনেকের মধ্যেই একই প্রশ্ন আছে। এটার মেইন কারণ হচ্ছে আমি যখন সত্য থেকে বিচ্যুত হই, সত্যকে ঢাকা দেওয়ার জন্য মিথ্যার আশ্রয় নেই, সত্য থেকে যে মিথ্যার ভেতরে প্রবেশ করার যে একটা প্রবণতা, এটা একটা কারণ। আর ইতিহাস বিমুখ হয়ে যাওয়া, ইতিহাস কিন্তু সত্যকে সামনে রেখে চলে, সত্যকে সামনে রেখে সত্যকে নিয়ে যেটি চলে সেটার নাম হচ্ছে ইতিহাস। স্বাধীনতার প্রকৃত ইতিহাস এই প্রজন্ম জানে না।
এর আগের প্রজন্ম জানতো না। কিন্তু আমরা যারা তখন কিশোর ছিলাম, আমরা কিছুটা হলেও জানি, কিছুটা। আমাদের চেয়ে বেশি জানে যারা সরাসরি মুক্তিযুদ্ধে ছিলেন, তারা যারা সরাসরি রাজনীতিতে ছিলেন, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, স্বাধীনতার আহ্বান জানিয়েছেন, 24 বছর শোষণের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, তারা এই ইতিহাসটার ধারাবাহিকভাবে সেটার যে বর্ণনাক্রমিক যেই ব্যবস্থাটা থাকা দরকার ছিল, খুব গ্লানিকরভাবে সেটি বাংলাদেশে হয়নি। এটা হচ্ছে মেইন কারণ। আমি আরেকটা জিনিস আপনার কাছে বলতে চাচ্ছি, যে সেটা হচ্ছে যে আমাদের এই প্রজন্ম, এই প্রজন্মের জন্য আমাদের যে কারিকুলাম শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, যারা 20 থেকে আসতে বড় হবে, তাদের শিক্ষানিবেশের সম্পর্কে আপনি একটু বলবেন, তাদের জ্ঞান তথ্য সম্পর্কে একটু বলবেন। শিক্ষকরা কতটুকু তাদেরকে মোটিভেশন করতে পারতেছে? আসলে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে, এটাকে আমি মনে করব যে শিক্ষা গ্রহণ যারা করছে তাদের জন্য অনেক বিস্তৃত পথ খোলা রয়েছে আমি মনে করি। কারণ আপনি যেটা বলছেন শিক্ষা ব্যবস্থা, শিক্ষক বলতেছে, এখন আমি মনে করব না যে এখন যারা শিক্ষা গ্রহণ করছে এদের জন্য শুধু শিক্ষকই ওদেরকে শিক্ষা দিবে বলে আমি মনে করি না। কারণ আমরা যে সময়টায় শিক্ষা গ্রহণ করেছি, 80-র দশক 90-এর দশক, তখন শিক্ষা গ্রহণের আমাদের মাধ্যমগুলো ছিল, শিক্ষা নেয়ার মাধ্যমগুলো ছিল স্কুল, কলেজ এবং হচ্ছে কিছু কিছু পাঠাগার। আর এখনকার দিনে এই ডিজিটাল যুগে, এই আধুনিক এই বাংলাদেশে এবং এই ডিজিটালাইজেশনের এই বিশ্বে শিক্ষা ব্যবস্থা, শিক্ষা নেয়ার সেই সীমিত সুযোগ আর নেই। সেই শিক্ষকমুখী অথবা ক্লাসমুখী হতে হবে তা নয়। এখন 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 ক্লাসের পাশাপাশি আমি মনে করবো যে দুইটা পার্ট হয়ে গেছে। একটা হচ্ছে অ্যানালগ শিক্ষা ব্যবস্থা, আর একটা হচ্ছে ডিজিটাল শিক্ষা ব্যবস্থা। অ্যানালগটা হচ্ছে যে এখন অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে সাথে প্রাইভেট বিশ্ববিদ্যালয় হয়ে গেছে। কোচিং যারা দিচ্ছেন বা যারা হচ্ছে এখান থেকে ট্যালেন্টেড যারা আছেন তারা শিক্ষা দিচ্ছেন। হ্যাঁ, এরকম হচ্ছে অ্যানালগেই হচ্ছে এরকম অনেক বিস্তৃত হয়ে গেছে। তারপর হচ্ছে ডিজিটালে যদি আমরা যাই তাহলে তো আর কথাই নেই। আমরা ইন্টারনেটে গেলেই আমরা অনেক বিশ্ববিদ্যালয়ের টিচারদের লেকচার শুনতে পাচ্ছি, অনেক ক্লাসের টিচার পড়াশোনা আমরা বাচ্চারা আমাদের কম্পেয়ার করতে পারছে। এখন তারা কি পড়ছে, তারা কে ক্লাসে কোন লেভেলে আছে, সেই লেভেল থেকে অন্যান্য ইউনিভার্সিটি, অন্য বিদেশের ইউনিভার্সিটি, উন্নত বিশ্বের ইউনিভার্সিটিগুলোতে কি পড়ানো হচ্ছে বা তারা কতটুকু শিখতে পারছে, এটা হচ্ছে সহজে তারা জানতে পারছে। তা আমার একটা বিশ্বাস যে এখন যে প্রজন্ম, এই প্রজন্মরা হচ্ছে অনেক সৌভাগ্যবান এবং তারা হচ্ছে অনেক দূর যেতে পারবে। এই জন্য যে যারা শিক্ষা নিচ্ছে তারা শিক্ষা নেয়ার ক্ষেত্রে হচ্ছে অনেক রকমের তারা হচ্ছে ভ্যারাইটি তারা চুজ করতে পারছে। তারপর হচ্ছে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার বিষয়, ইউনিভার্সিটিতে সাবজেক্ট সিলেক্ট করার বিষয়, এগুলো হচ্ছে আগেরকার মতো নেই। আগে যেমন আমরা ডিপেন্ড করতাম হচ্ছে ইউসিসি যেতে হইতো, অথবা ব্রিটিশ কাউন্সিলে যেতে হইতো, অথবা কিছু কিছু এম্বাসিতে যে ইউনিভার্সিটির ঠিকানা আমাদের কালেক্ট করে আমাদেরকে চিঠি লিখতে হইতো যে আমরা ভর্তি হতে চাই বা পড়তে চাই, এরকম সাবজেক্ট আছে কিনা বা আছে কিনা। সেটা দেখা যাচ্ছে 1 মাস 2 মাস পর দেখা যাচ্ছে যে I-20 আসতো বা আসতো, এই কনফার্মেশন আসতো, অনেক কিছু ঝামেলা ছিল। কিন্তু সেটা তো আর এখন এটা হচ্ছে নিমিষের ব্যাপার। আমরা দেখা যাচ্ছে ওয়েবে ঢুকে, একটা সাইটে ঢুকে, ইউনিভার্সিটিতে ঢুকে কোন টিচার কিভাবে কি, কোন ফ্যাকাল্টি কে আছেন না আছেন, সবকিছু আমরা আমাদের বাচ্চারা এখন দেখতে পাচ্ছে। এই জন্য আমি মনে করি যে আগের যে স্টাইল, আপনি যেটা শিক্ষা দেয়ার স্টাইল, সেই স্টাইল একজন সচেতন যদি হয়ে থাকে একটা বাচ্চা যদি প্রকৃতপক্ষে যদি শিক্ষা নিতে চায়, তাহলে খুব সহজেই এই যুগে বর্তমান সময়ে
সে হচ্ছে সর্বোচ্চ শিক্ষা যে কোনো জায়গায় বসেই সে নিতে পারবে। ধন্যবাদ। সালেমের কাছে আমরা অন্য একটা প্রশ্ন নিয়ে আসতেছি, বিজয় দিবস। এই বিজয় দিবসের তাৎপর্য নতুন প্রজন্মকে কিভাবে পৌঁছানো যায়, অজানা তথ্যগুলো তাদের কাছে কিভাবে পৌঁছানো খুব যায়? যথার্থ প্রশ্ন। বিজয়, আসলে বিজয়টা কি? বিজয়টা কিসের বিজয়? বিজয়টা হচ্ছে যে একটি জাতির, শুধু পতাকার বিজয় না, একটি জাতির মুক্তি, হ্যাঁ, একটি ভূখণ্ড পুনরুদ্ধারের বিজয়, ভূখণ্ডের অধিবাসীদের এই যে অধিকার হরণ করা ছিল সেই অধিকারটা ফিরে পাওয়ার বিজয়। এই বিজয়ের যেই মূল যেই মানে দাবিটা ছিল আর কি, বা আছে, সেটি হচ্ছে যে বিশেষ করে বাংলাদেশের যে মহান বিজয়, বিজয় দিবসটি, যেটি আমাদের শ্রদ্ধা আরেকজন আলোচক যেটা বললেন আর কি, কিসলু ভাই যেটি বললেন, যে ভেতরের যে সংক্ষুব্ধতা, ভিতরের যে মানে প্রতিবাদ এবং দ্রোহ, এটা ক্রমে 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 একটা সময় এসে এটা একটা স্ফুলিঙ্গ, তারপরে এটা একটা একটা উত্তাপ ছড়িয়ে গিয়ে শেষ পর্যন্ত সশস্ত্র মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধটা শুরু হয়ে 9 মাসের মধ্যে, 9 মাসের একদম প্রান্তিক সময় গিয়ে 16ই ডিসেম্বরে আমাদের এই বিজয়টা হয়েছে। এটি ঠিক যেভাবে শুরু হয়েছিল আমাদের সন্তানদেরকে ঠিক সেভাবেই বোঝানো দরকার। সঠিক ইতিহাসে তুলে ধরো, যেটি খুব ভয়ঙ্কর ভাবে, যেটা ব্যাধির মতো ছড়িয়ে যাচ্ছে, যেটি খুব সুন্দরভাবে আজকে এক্সাম্পল দিয়ে বললেন কিসলু ভাই, সেটি হচ্ছে অ্যানালগি সিস্টেম, আরেকটা হচ্ছে ডিজিটাল সিস্টেম। আমরা কিন্তু কোনোটার মধ্যে নাই এখন, আর না আছি অ্যানালগে, না আছি ডিজিটালে। ডিজিটালে গিয়ে কি করছি, ঠিক টু দি পয়েন্ট, আমার যেটুক দরকার আমি সেটুক নিচ্ছি, আর বাকি সব আমি ডিলিট করে দিচ্ছি। কিন্তু এটা কিন্তু একটা ভয়ঙ্কর একটা আত্মঘাতী কাজ আমি করছি এখানে। প্রফেসর, আমি ধরেন একটা ইয়েল ইউনিভার্সিটির একজন প্রফেসর এখানে বক্তব্য দিচ্ছে বিজয় দিবসে, আমি নিচ্ছি কি 16 ডিসেম্বরে টু দি পয়েন্ট যেটুক হয়েছে, কিন্তু এটার প্রেক্ষাপটটা কিন্তু আমি নিচ্ছি না। তো যে কারণে আমার যে নেক্সট জেনারেশন বা কিংবা প্রেজেন্ট জেনারেশন, তারা কিন্তু সেটি বুঝতে পারছে না। বিজয়ের যে মূল যে চেতনা, সেটি হচ্ছে আমি বিজয়টাকে যেভাবে গিয়ে যেমন উৎফুল্ল হইলাম, খুব আনন্দিত হইলাম, গৌরবান্বিত হইলাম, উল্লসিত হইলাম, এই বিজয়ে যারা শরীক হতে পারেনি তাদেরকে আমি একীভূত করলাম না, এই বিজয়ের কোনো কিন্তু মূল্য নেই। বাংলাদেশের বিজয় দিবসটা সেই ক্ষেত্রে অনেকটা একপেশে হয়ে গিয়েছিল। আমরা সেটি চাই না। আমাদের মুক্তিযুদ্ধের দাবি কিন্তু সেটা নয়। 30 লক্ষ শহীদ কিন্তু সেজন্য হয়নি, হয়েছে এজন্যই যে এমন একটি বিজয় হবে, যে বিজয়ে যারা প্রাণহানি ঘটেছিল, যে ঘরে ঘরে যে আর্তনাদ, সেই মানুষগুলোকে নিয়েই কিন্তু আমরা সামনে এগিয়ে যাব, এবং সুন্দর, চমৎকার, সার্বভৌম একটি বাংলাদেশ, একটি উন্নত বাংলাদেশ এগিয়ে যাবে। চমৎকার চমৎকার। আমি কিসলু ভাইয়ের কাছে একটা আসতে চাচ্ছি, আপনি একজন প্রকাশক। জি জি। আপনার প্রকাশনায় মানে কি ধরনের প্রকাশনার কাজগুলো সবচেয়ে বেশি আসে? ধন্যবাদ শাহরুম ভাই। আমরা যে প্রকাশনাগুলো করছি সেগুলো একটু ব্যতিক্রম ধর্মী প্রকাশনা। আমরা কিছু কিছু লেখকের মৌলিক লেখা নিয়ে কাজ করছি, এটা হচ্ছে সীমিত পরিসরে। আর বেশি কাজ করছি হচ্ছে আমাদের দেশের যে গবেষণাগুলো হচ্ছে বিভিন্ন সেক্টরে, সেই গবেষণাগুলোর দিকে আমি বেশি প্রায়োরিটি দিচ্ছি। এজন্য যে আমি আসলে আমি নিজেও চাই, মনে প্রাণে চাই, আমাদের এই স্বাধীন দেশ, আজকে 26শে মার্চ আমাদের এই স্বাধীনতার দিন। আমি এইটুকু বলতে চাচ্ছিলাম যে আমি মনে প্রাণে চাই যে আমাদের দেশটাকে যে স্বপ্নে স্বাধীন আমরা আমাদের পূর্বে যারা করেছিল তারা সোনার বাংলা চিন্তা করেছিল, ক্রমে ক্রমে এই দেশটা সোনার বাংলায় পরিণত হোক, এটা আমি চাই। এজন্য হচ্ছে আমি দেখি যে কারা কারা এই দেশে, আমাদের সন্তানরা, আমাদের রিসোর্সাররা কারা কারা এই দেশকে নিয়ে গবেষণা করছে,
কৃষি সেক্টরে কারা গবেষণা করছেন, ইঞ্জিনিয়ারিং সেক্টরে কারা গবেষণা করছেন, তারপর হচ্ছে প্রাইভেট সেক্টরে এবং ব্যাংকিং সেক্টরে কারা কারা কি গবেষণা করছেন, হ্যাঁ, তারপর ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে কারা কারা কি গবেষণা করছেন। আমি এই বিষয়গুলোকে জনমানুষের জন্য যারা প্রকাশ করতে চায় তাদেরকে আমি চেষ্টা করি যে তাদেরকে যতটুকু আমার প্রতিষ্ঠান থেকে সহযোগিতা করা যায়, আর্থিক দিক থেকে কতটুকু তাদেরকে কম খরচে এই প্রকাশনাগুলোকে বেশি আকারে বের করা যেতে পারে সেদিকে আমি কাজ করে থাকি। এবং এই প্রকাশনাগুলো আমি প্রকাশনার কাজ করতে যে আমি দেখছি যে আমাদের এখানে কত কাজ হচ্ছে। যেমন কৃষি সেক্টরে আমি দেখলাম যে কি আমূল বিপ্লব এই কৃষির মধ্যে তৈরি হয়ে এসেছে। আমরা কোনো একটা মুক্তিযুদ্ধের সময় আমাদের লোক সংখ্যা ছিল 7 কোটির মতো, এখন সেটা দাঁড়িয়েছে হচ্ছে 18-19 কোটি। আমাদের কিন্তু সেই সময় যতটুকু জমি ছিল, আমাদের এই এত কোটি মানুষের আবাসন দেওয়ার পরে জমি কিন্তু বাড়েনি, অবশ্যই কমে গেছে। কিন্তু সে সময় আমাদের এখানে ছিল, দারিদ্রতা ছিল, হাহাকার ছিল। আর বর্তমান সময়ে আমরা দেখা যাচ্ছে যে খাদ্যের বিভিন্ন ক্ষেত্রে যেমন দেখা যাচ্ছে কৃষিতে, তারপর পশুপালনে, তারপর মৎস্যে, এই সেক্টরগুলোতে আমাদের এই বিজ্ঞানীরা, আমাদের গবেষকরা এত সৃষ্টি করেছে, এত গবেষণা করে এত নতুন নতুন পণ্য তৈরি করেছে, যেগুলো হচ্ছে এত আমাদের সংখ্যা বাড়ার পরেও তারা দেখাচ্ছে যে এগুলো তারা নিজেদের মধ্য থেকেই এই চাহিদাগুলো পূরণ করতে পারছে। আমি এই স্বাধীনতা দিবসে এই আমাদের যে কৃতি গবেষক যারা এই বিভিন্ন সেক্টরে গবেষণা করছে, এই নতুন নতুন পণ্যের আমাদের জিন আমাদেরকে উপহার দিচ্ছে, এবং আমাদের কৃষকেরা এবং কৃষি অফিসাররা যা মাঠ পর্যায়ে আমাদের বিভিন্ন এই উপাদানগুলো নিয়ে কাজ করে এই বৃহত্তর জনগোষ্ঠীকে বিভিন্ন জিনিস উপহার দিচ্ছে, তাদেরকে আমি আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং সবার এই টিভির পক্ষ থেকে তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এই সৃষ্টিশীল কাজের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের দেশে যারা নতুন প্রজন্ম যারা আছে, এই প্রজন্মের জন্য আমি মনে করি যে আমাদের সামনে অনেক আমি ব্রাইট ফিউচার দেখি। এই জন্য ফিউচার দেখি, আমি কিছুক্ষণ আগেই বললাম যে এখানে শিক্ষা ব্যবস্থাটা এখন যে অবস্থায় দাঁড়িয়েছে, যারা প্রকৃত শিক্ষা গ্রহণ করতে চায় তাদের জন্য অবারিত সুযোগ। তারা যে কোনো বিষয়ে খুব সহজেই শিক্ষা গ্রহণ করতে পারে। এখন যেমন চুজ করার যে বিষয়টা আমরা যে সময় ছিলাম সে সময় খুব সীমিত ছিল, এখন সেটা অনেক বর্ধিত। তারা চাইলেই যদি তারা সঠিকভাবে যদি তাদের সময়টাকে কাজে লাগায়, তারা সবাই একটা জিনিয়াস হয়ে তৈরি হতে পারবে। তারা সহজেই নেটে এই যে শিক্ষার, আমি কিছুক্ষণ আগে বললাম, শিক্ষার যে গ্রহণের যে সুযোগগুলো, এগুলোকে কাজে লাগিয়ে তারা অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকেই আমার কাছে অভিযোগ করে এই যে মোবাইলের যুগে তারা হচ্ছে অনেকটা সময় এই মোবাইলের পিছনে সময় নষ্ট করে, ব্রাউজিং করে বা অপ্রয়োজনীয় ব্রাউজিং করেও তারা সময়টা নষ্ট করে। আমার অনুরোধ যে এই স্বাধীনতার মাসে আমি মনে করব যে তারা শপথ নেওয়া উচিত যে তারা এরকম মিসইউজ না করে আমাদের এখানে যে সুযোগগুলো আছে এই সুযোগগুলো কাজ করে তারা নিজেদেরকে ডেভেলপ করুক, এবং ডেভেলপ করার পর তারা চাইলে বাইরে যেও চাকরি করতে পারবে, অথবা চাকরির সুযোগ যে দেশে নাই তা নয়। আমাদের দেশে এই গত 1-2 দশকে অনেক শিল্প প্রতিষ্ঠান হয়েছে, অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি এসেছে, অনেক ইন্ডাস্ট্রি ডেভেলপ করেছে। কেন ডেভেলপ করেছে? আমাদের যে ভোক্তা, আমাদের যে যারা হচ্ছে ক্রেতা, তাদের চাহিদা বেড়েছে, তাদের টেস্ট চেঞ্জ হয়েছে। টেস্ট চেঞ্জ হওয়ার কারণে অনেকগুলো ইন্ডাস্ট্রি তাদের চাহিদা পূরণ করতে যে নিজেদেরকে অনেক ডেভেলপ করেছে। তারা উন্নত বিশ্বের প্রযুক্তি নিয়ে এসেছে। আমি তো সব দেখছি। এই যে প্রযুক্তিগুলো নিয়ে এসেছে, এখানে দেখা যাচ্ছে যে আরো প্রযুক্তি আসতেছে। এই যে কর্মসংস্থান হচ্ছে, কর্মসংস্থানগুলো কে ফিল আপ করবে? এই নতুন প্রজন্মকেই করতে হবে।
এই নতুন প্রজন্মকেই এগিয়ে আসতে হবে। তো কখন তারা এগিয়ে আসবে? যখন তারা নিজেদেরকে সেভাবে তৈরি করতে পারবে, তখনই তারা এই প্রযুক্তিগুলো ব্যবহার করতে পারবে। আরও সুযোগ হচ্ছে যে তারা এই দেশে থেকেও বিশ্বের যে কোনো জায়গায় তারা হচ্ছে নেটের মাধ্যমে, হ্যাঁ, অনলাইনে তারা যে কোনো কাজ, অনেক কাজ তারা এখান থেকেই করতে পারবে। তারা হচ্ছে এখান থেকে বৈদেশিক মুদ্রাও অর্জন করতে পারবে। এইগুলোর বিবেচনায় আসলে এই কথাগুলো এত কম সময়ে ডিটেলস বলা যায় না, তবে জিস্ট যেটা, যে এখানে আমি অনেক সামনে অনেক সম্ভাব্যতা দেখি, ভবিষ্যৎ আমি দেখি অনেক উজ্জ্বল। তারা এই দেশকে আসলেই সোনার বাংলা তৈরি করতে পারবে এবং এখান থেকেই সোনা ফলাতে পারবে। ধন্যবাদ। তাহলে আপনার গবেষণামূলক কাজগুলোকে সবচেয়ে বেশি প্রকাশনা মূল্যায়ন করে থাকেন, তাই না? আমি সালেহের কাছে আবার একটু ঘুরে ফিরে একই জিনিস নিয়ে আসতে যাচ্ছি, কিন্তু আমার নতুন প্রজন্ম তারা কিন্তু আমাদের দেশের স্বাধীনতার সম্পর্কে হয়তো অনেকে অভিজ্ঞতার পরিচয় দেয়, এবং তারা অনেকেই মানে যারা স্কুল লেভেলে যারা আছে তারা জানে না, অনেকেই জানে না, অনেকে প্রশ্ন করলেও অনেকে বুঝতে খুব মুশকিল হয়ে যায়। তাই আমি আপনার কাছে অনুরোধটা করব, এই যে শিশুদেরকে, স্কুল পড়ুয়া শিশুদেরকে কিভাবে আমাদের দেশের মৌলিক ইতিহাসকে কিভাবে উত্তোলন করা যায়, তার মধ্যে কিভাবে প্রকাশ করা যায়, ছোট ছোট ক্যাম্পিংয়ের মাধ্যমে, স্কুলগুলোর মাধ্যমে, বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে হতে পারে কি না, এটা সম্পর্কে যে আপনার কাছে। আমরা একটা বিষয় আমাদের জানা দরকার, যেটা এর আগে আমাদের সম্মানিত আলোচনা বলেন, যে আমাদের কিন্তু একটা বিশাল একটা উদ্ভাবনী শক্তি আছে। এই শক্তিটাকে আমাদের শিশুদের ভিতরে বহন করতে হবে। সেটা যে কোনো ভাবে, এটা বইয়ের মাধ্যমে হোক, প্রযুক্তির মাধ্যমে হোক, কিংবা একটা মোবাইল ফোনের মাধ্যমে হোক, এটা করতে হবে। তবে মোবাইল ফোনের একটা বিপজ্জনক দিক আছে, সেটি আমাদের প্যারেন্টদেরকে চিন্তা করতে হবে এবং শিক্ষক মহোদয়দেরকে সচেতন থাকতে হবে, যেন তার সন্তান, তার ছাত্র, তার স্টুডেন্ট যারা সামনে বসে আছে, তাদেরকে যেই শিক্ষাটা দেয়া হচ্ছে সেটা সে যথার্থভাবে সে বুঝছে কিনা, এবং সেটা তার যে বহুমাত্রিক যেই এই শিক্ষাটার যে গুণাগুণটা আছে, বৈশিষ্ট্য আছে, এটা সে কতটা আত্মস্থ করতে পারে। সুন্দর কথা বলছেন। আপনার কথা দৃষ্টিতে আমি ছোট্ট একটা উদাহরণ টানি, দেশের বাইরের কথা বলবো। জার্মানি একটা রেল স্টেশন আর কি, একটা বাচ্চা মানে খুব মন খারাপ করে কান্না অবস্থা বসে আছে, প্রাইমারি লেভেল, খুব ছোট। তখন দুইটা পুলিশ তাকে ঘিরে আছে, তার বাবা মা একটু দূরে দাঁড়ায় রয়েছে, ছেলেরা ওখান থেকে রাগ করে এসে এখানে বসছে। তো এখানে আমাদেরই একজন সিনিয়র ব্যক্তি ছিল ওখানে ভ্রমণে, ওখানে তো পুলিশ বলতেছে যে তুমি সরি বলো, তোমাকে আমরা ছেড়ে দিব। ও বলতেছে যে না, নো, আমি বলবো না। তা আমাদের যে পরিচিত যে ব্যক্তি আছে তাকে জিজ্ঞেস করতেছে, বাবা তোমার আব্বা আম্মা অপেক্ষা করতেছে, অলরেডি কয়েকটা ট্রেন চলে গেছে, তোমাকে যেতে হবে, তোমার আব্বা আম্মার যেতে হবে, তুমি সরি বলে দাও। নো, আমি সরি বলবো না, আমি কি গিলটি নাকি? আমি সরি বলা মানে তো আমি গিলটি হয়ে গেলাম তার কাছে। আমি তো অন্যায় কিছু করি না, আমি পুলিশকে বলছি যে তোমরা আমার রাস্তা থেকে সরে দাঁড়াও। যেটা আমার আব্বা আমার বলার কথা ছিল সেটা আমি বলছিলাম। আমার খুব বিরক্ত লাগছিল এই জায়গাটা তাদের দেখে। তা এই যে তার অপরাধ জিনিসটা, যে আমি তো বলতে, আমি তো অপরাধ করি নাই, বোধ শক্তিটা যে সে এই অল্প বয়সে, পারিবারিক শিক্ষা থেকে এটা আসছে। যে আমরা ঠিক এই জিনিসগুলো আমাদের দেশে কেন নয়, হ্যাঁ, যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাগুলো যেটা আছে অনেক পরিবর্তন করা দরকার এখানে। অবশ্যই অনেক পরিবর্তন, বড় নৈতিক অবক্ষয় তৈরি হয়ে গেছে, তো অবক্ষয়টা দূর করতে হবে। স্কুলগুলোতে এই নোট পড়িয়ে এবং 10 স্কোয়ার ফিট একটা জায়গাতে 25-30 জন বাচ্চাকে ঢুকিয়ে রেখে একটা ফ্যানের বাতাসে তাদেরকে আবদ্ধ করে কি শিক্ষা দিবে তারা এখান থেকে? আর সারাদিন ক্লান্তির পরে বাসায় যে মুখ দিতে পারে, খেতে পারে, আবার কোচিং, হয়তো টিচার এসে বসে আছে। এই শিক্ষা ব্যবস্থা থেকে কিভাবে উত্তোলন করা যায় এই শিশুদেরকে? এটা ওই যে
অর্থাৎ দেশটা যদি স্বাধীন থাকে এবং এখানে যদি স্বাধীনতার যদি সমতা থাকে, জি। অধিকারটা যদি সেভাবে সমানভাবে বন্টন করা হয়, তাহলে কিন্তু এটা সম্ভব, খুব সম্ভব। উন্নত বিশ্বেরগুলো, আপনি জাপানের কথা বলছেন, ইটস ভেরি ইজি ম্যাটার। এবং আপনি ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে দেখেন খুব সহজ, কিন্তু আমেরিকাতে দেখেন অসম্ভব কিছুই না, অসম্ভব কিছু না, শুধু সদিচ্ছা, সদিচ্ছাটা আমাদের পলিসিটা আমাদের একটু পরিশ্রম করতে হবে, এটুকুই নৈতিক জায়গায়। জি জি জি, আমরা নৈতিক জায়গা থেকে বিচ্ছিন্ন হয়ে যেতেছি কেন? আমরা নৈতিক জায়গা থেকে কেন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি? আসলে আসলে এটা তো এক কথা বলা যাবে না। আমরা এখন নৈতিকতার যদি অবক্ষয় হয়, তাহলে তো নৈতিকতা থেকে তো আমরা বিচ্ছিন্ন হবই। এখন অবক্ষয়টা কি? এখন আমি একটা বিষয় বলি যে আমাদের দেশে অনেকগুলো বলতে হবে, সংক্ষিপ্তভাবে বলি। আমাদের দেশে যারা টিচার হয়, আপনি একটু খোঁজ নিয়ে দেখেন তো যে কারা কোন লেভেলের স্টুডেন্টরা টিচার হয়। ফাইন, সুন্দর একটা কথা বলছেন। জি, ঠিক আছে। আমাদের যারা হচ্ছে মেরিটোরিয়াস স্টুডেন্ট যারা থাকে, ইউনিভার্সিটি থেকে যারা বের হয়, হ্যাঁ, দেখা যাচ্ছে বুয়েট বা ঢাকা ইউনিভার্সিটি বা এরকম, এদের ব্যাপারটা আলাদা। কিন্তু আমাদের প্রত্যন্ত অঞ্চলে যে টিচারগুলো থাকে, জেলা পর্যায়ের, উপজেলা পর্যায়ের স্কুলগুলোতে যে টিচারগুলো থাকে, আপনি একটু খোঁজ নিয়ে দেখেন তো তাদেরকে কিভাবে সিলেক্ট করে নেওয়া হয়েছে। বা তাদেরকে আরেকটা বড় কথা যে তারা যে টিচিং যে পেশাটাকে নেবে, সেই পেশাটার মধ্যে কিন্তু অনেক সীমাবদ্ধতা আছে অন্য পেশার তুলনায়। অন্য পেশায় দেখা যাচ্ছে যে একজন একই স্কেলের চাকরি করলেও অনেক বেশি সুবিধা পায়, বাসা বাড়ি গাড়ি, হ্যাঁ, এরকম অনেক কিছু সুবিধা পায়। কিন্তু টিচারদেরকে দেখা যাচ্ছে যে এই সুবিধাগুলো দেওয়া হয় না। যার কারণে কি হচ্ছে, আমাদের এইখানকার এই সুযোগ সুবিধার ব্যাপারগুলো চিন্তা করে অনেকেই টিচিং প্রফেশনে আসতে চায় না। যদি এই ব্যবস্থাগুলো নিয়ে এই টিচারদের যে চাহিদা, টিচারদের যে সুযোগ সুবিধা, এই সুযোগ সুবিধাগুলো কাকে বাড়াতে হবে? গভর্নমেন্টকেই বাড়াতে হবে, সরকারকেই বাড়াতে হবে, অথবা যারা নীতি নির্ধারক তাদেরকেই হচ্ছে এটা নিয়ে ভাবতে হবে। টিচিং প্রফেশনে যাতে মেরিটোরিয়াস যারা, ওরা যাতে সিলেকশনটা ফার্স্ট সিলেকশন দিতে পারে যে হ্যাঁ আমরা টিচার হব। এটা কখন হবে? যখন দেখবেন যে নীতি নির্ধারকরা বা সরকার যদি টিচারদের জন্য এই সুযোগ সুবিধাগুলো যদি বর্ধিত করে পরে যদি রেখে দেয়, তখন কি হবে? তখন টিচার হওয়ার জন্য একটা কম্পিটিশন তৈরি হবে। যেটা হয় এখন, যে বলতে আপত্তি নেই, এখন যেমন অ্যাডমিন ক্যাডারে যাওয়ার জন্য, বিসিএস ক্যাডারে, অ্যাডমিন ক্যাডারে যাওয়ার জন্য সবাই 1 নম্বর দেয়, ফরেন মিনিস্ট্রিতে, ফরেন অ্যাফেয়ার্সে যাওয়ার জন্য 2 নম্বরে দেয়, বা এরকম ভাবে দেয়। তখন দেখা যাচ্ছে এটা অবশ্যই উল্টে যাবে। যদি টিচারদেরকে যদি এরকম সুযোগ সুবিধা দেওয়া হয়, তাহলে দেখবেন যে টিচার হচ্ছে 1 নম্বরেই চলে আসবে। তখন কি হবে? তখন হচ্ছে এই যে নৈতিকতার কথা বললেন, অবক্ষয়ের কথা বললেন, আমি মনে করি যে অবশ্যই সেগুলো পর্যায়ক্রমে ধীরে ধীরে এগুলো কমে আসবে এবং শিক্ষার মান উন্নত হবে। শিক্ষার মান উন্নত হলে কি হবে? আমরা যে এই দেশ যে তৈরি করতে চাচ্ছি, এই স্বাধীনতার যে আমরা সুফল ভোগ করতে চাচ্ছি, সেটা কি আদৌ হবে যদি এই পরিবর্তন না আসে? যদি শিক্ষককে যদি আমরা শিক্ষার জায়গায় যদি সঠিক শিক্ষককে যদি না আনতে পারি, তাহলে তো এই জাতি তৈরি হবে কি হবে? এই শিশুটাকে পড়াবে কে? এই শিশুটাকে সঠিক পথ দেখাবে কে? এই শিক্ষকরাই করাবে। তো আমি মনে করি যে এই কাঠামো, বেতন কাঠামো, সুযোগ সুবিধার কাঠামো, এটাতেও অবশ্যই পরিবর্তন আনা উচিত। তাহলেই হচ্ছে মেধাবীরা এই শিক্ষকতায় আসবে। আসলেই হচ্ছে এই যে শালম ভাই যেটা বললেন যে অবক্ষয়, হ্যাঁ, যেটা বলছেন শিক্ষার অবক্ষয়, আমি মনে করি যে এটা ছাড়া এটা থেকে বের হওয়ার কোনো সুযোগ আর নাই। কারণ আমি দেখা যাচ্ছে যে একজনকে চাপাই দিয়ে তার কাছ থেকে আমি কতটুকু বেনিফিট বের করতে পারবো? হ্যাঁ, একজনের ক্ষমতা, একজন যে এখন যে শিক্ষক যারা আছেন, তারা হচ্ছে অন্য জায়গায়, সত্যি কথা যেটা, অন্য কোথায় ভালো কোথাও চাকরিতে ঢুকতে না পেরে দেখা যাচ্ছে যে শিক্ষকতায় চলে আসে। মানে কিছু বাদে বেশিরভাগই হচ্ছে তাই, যে অন্য পেশায় যেতে পারলো না বলেই হচ্ছে শিক্ষকতায় আসলো। আসার পর তারপর তারা দেখে যে হচ্ছে নানান এখানে প্রতিবন্ধকতা, মাস গেলে দেখা যাচ্ছে বেতন পাওয়া যায় না, তারপর পে স্কেল নাই, অমুক নাই, অমুক সুবিধা নাই,
তারপর তারা দেখা যাচ্ছে কোচিং এর দিকে ঝুঁকে পড়ে, কোচিং এর দিকে ঝুঁকে পড়ে, প্রাইভেট টিউশনের দিকে ঝুঁকে পড়ে। ঢুকে যাওয়ার পর স্কুলের ক্লাসে তখন তারা দেখা যাচ্ছে যে অমনোযোগী হয়ে উঠে, যতটুকু সময় দেওয়ার কথা ততটুকু সময় দিতে পারে না বা দিতে চায় না। এই যে প্রতিবন্ধকতা, এগুলোকে যদি গোড়ায় যদি পরিবর্তন না করা হয়, তাহলে আমরা তাদের কাছ থেকে কি আশা করতে পারি? আমি আশা করব যে এই বিষয়গুলো ভাবা উচিত, আর কি দেখা উচিত। ধন্যবাদ সুন্দর কথা বলার জন্য। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আমরা খুব সংক্ষিপ্ত আকারে 1 মিনিটের মধ্যে যাই বলবো, 1 মিনিটের মধ্যে সীমাবদ্ধতা আমরা থাকবো। যে আমরা আজকে এই 26শে মার্চ আমাদের বিজয় অর্জনের মাস, স্বাধীনতার স্বপ্ন আমরা দেখছি এই 26শে মার্চকে সামনে রেখে এবং উপভোগ করছি। তাই আমাদের দর্শকদের এই বিজয় দিবসে কিছু বলার জন্য, এই স্বাধীনতা দিবসে কিছু বলার জন্য আমি আজকে এই মহান স্বাধীনতা দিবসে এটুকুই বলতে চাচ্ছি যে আমরা সবাই মিলে এই দেশটাকে যদি সত্যিকারের ভালোবাসতে পারি, এই দেশের জন্য সত্যিকারের শ্রম দিতে পারি, সবাইকে যদি আমরা উপলব্ধি করতে পারি যে যে অবস্থানে রয়েছে তাকে যদি আমরা সে অবস্থান থেকে সম্মান করতে পারি, তাহলে আমরা নিশ্চিত যে এই দেশ একদিন সোনার বাংলায় পরিণত হবে। আমি আজকের এই দিনে NN টিভির যারা কলাকুশলী আছেন, যারা এই প্রোগ্রামের সাথে জড়িত, তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আমাদের 2 অতিথিকে। আমরা আশাহত নই, আমরা নিরাশ নই, আমরা আশাবাদী। আজকে এই মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য সাধারণ মানুষের মধ্যে আলোকিত করে উঠুক। আমরা 2 আলোচকের কাছ থেকে আজকে যে পরামর্শ পেলাম, সে পরামর্শ আমরা আমাদের দর্শকদের মাঝে তুলে ধরব। দর্শকবৃন্দ, বলার চেয়ে প্রচুর শোনা ভালো, আর সেই শোনাগুলোকে কাজে লাগানো উচিত আমাদের। আসুন এই দেশকে আমরা ঘুরি, এই স্বাধীনতা দিবসে আমরা শপথ করি, আলোকিত করি আমাদের প্রজন্মকে। আমি আমার ফ্রেম অনুষ্ঠানের পক্ষ থেকে, NN টেলিভিশন পক্ষ থেকে আজকে আমাদের 2 অতিথিকে আন্তরিক অভিনন্দন ও অভিবাদন জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শকবৃন্দ, NN টেলিভিশন ফ্রেম অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি শাহ আলম আজকে এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।